প্রেগনেন্সি কিটটা হাতে নিয়ে বাথরুমে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কুহেলি। না, এবারেও হলো না। আজ 7 বছরে এই নিয়ে 8 বার। কী বলবে সে অনিমেষকে? প্রতি মাসে মনের সাথে সাথে শরীরেরও যে রক্তক্ষরণ হয় তার, সেটা অনিয়মিত। তাই এই 8 বার স্বাভাবিকের চাইতে সময়সীমা একটু বেশি পার হয়ে যাওয়ার জন্য অনেক আশা করেও সে প্রতিবারের মতো প্রতারিত। অনিমেষ তাকে ডাক্তার দেখিয়েছে বেশ কয়েকবার। প্রতিবারই তারা বলেছেন সমস্যা একটু থাকলেও মা হতে কোনো বাধা নেই কোনো দিক থেকে তার। অনিমেষ কিন্তু এই ব্যাপারে বেশ পুরনোপন্থী। তার উপরে বাড়িতে তপ্ত কড়ায় ফোড়ন ছাড়ার মতো আর একজন মহিলা রয়েছেন, তার শাশুড়ি। তার মতে ওই শারীরিক ত্রুটি কেবলমাত্র মহিলাদেরই হয়, পুরুষের ক্ষেত্রে এই ঘটনা ঘটে না। অনিমেষও এই ব্যাপারে মায়ের সাথে একমত, অন্তত বাড়িতে তো বটেই। ওর নির্লিপ্ত মুখ দেখে কুহেলির এখনও মাঝে মাঝে ওকেই সন্দেহ হয়। আজ 2 মাস হলো তার শরীরে বর্ষা নামেনি। ইদানিং অনিমেষ তার প্রতি দায়িত্ব বা আকর্ষণ কিছুই দেখায় না। এত নির্জীব সম্পর্কে সন্তান আসা দুষ্কর। শুধু জৈবিক তাড়নার ওপরে নির্ভর করে নিষ্প্রাণ জীবনে একটা সম্পর্কে এই আশা করা নিষ্ফল। শাশুড়ি আজকাল তার সাথে ভালো ব্যবহার করে না, কথাও বলে না। বংশধর না আসার দায় তিনি পুরোপুরি কুহেলির ওপরে চাপিয়ে দিয়েছেন। তার মতে এই মেয়ের পাল্লায় পড়ে তার একমাত্র ছেলের জীবন জাহান্নামে গিয়েছে। শুধু তার জন্যই পরিবার পূর্ণাম নরক দর্শন করবে। অনিমেষ এক্ষেত্রেও কেমন যেন নির্বিকার। মাকে সে কিছুই বলে না। বারবার এই আঘাতের মুখোমুখি হতে হতে কেমন যেন একটা জেদ চেপে ধরেছে কুহেলিকে। সে তো শুধু গৃহবধূ নয়, রীতিমতো মোটা অঙ্কের মাইনের চাকরি করেছে। হয়তো এই কারণেই এরা এখনও ডিভোর্সের পথে এগোয়নি। কিন্তু নিজের চিকিৎসার ব্যবস্থা এখন তো নিজেই করে দেখতে পারে সে। এবার তো তার জানা দরকার এই ঘটনার জন্য প্রকৃত দায়ী কে। সারা রাত উত্তেজনায় ঘুম এলো না তার। অনিমেষ পাশে শুয়ে মরার মতো ঘুমোচ্ছে। তাদের পারস্পরিক সম্পর্ক এখন এই রকমই। কদাচিৎ জৈবিক তাগিদ ছাড়া পরস্পরের মন তো দূরের কথা, শরীরটাও একে অপরকে স্পর্শ করে না। এতে কুহেলি এখন আর তেমন কিছু মনে করে না। মনটাই মরে গেছে তার। মধ্যবিত্ত সমাজের এই এক জ্বালা। নেহাত দেওয়ালে পিঠ না ঠেকলে মানুষ নিজের জন্য কোনো স্বাধীন চিন্তা করতেই ভয় পায়। তাই শুধু সংসারের খাঁচার কঙ্কাল হয়ে বয়ে বেড়াতে হয়। পরদিন অফিসে বেরোনোর সময় শাশুড়ির ঘরের সামনে কুহেলি গিয়ে দাঁড়ায়। মা, আজ অফিস থেকে ফিরতে আমার একটু দেরি হবে, এক জায়গায় যাওয়ার কথা আছে। সারা রাত বাড়ি না ফিরলেই ক্ষতি কি আছে বৌমা? সংসারে তো কোনো পিছুটান তৈরি হয়নি তোমার, উড়ে উড়ে বেড়াতেই পারো। মাঝখান থেকে আমাদের শান্তির সংসারটা নষ্ট করে দিলে মা। আর কথা বাড়ায় না কুহেলি, অফিসের পথে পা বাড়ায়। আজ বিকেলে 4টে নাগাদ অফিস থেকে বেরিয়ে পড়তে হবে, তেমনি বলা আছে সায়নীকে। পার্ক স্ট্রিট থেকে এলগিন রোড পৌঁছতে তো বেশ কিছুটা সময় লেগে যাবে। জ্যাম ঠেলে ফার্টিলিটি ক্লিনিকে ওরা যখন গিয়ে পৌঁছলো 5টা বেজে গেছে। ডক্টর শালিনী বোস সময় মতো ভেতরে ডেকে নিলেন ওদের। তার সহকর্মী রুটিন মাফিক কিছু প্রশ্নের উত্তর একটা ফর্মে লিখে নিল। তারপরে ডক্টর বোসের সাথে কথাবার্তা শুরু হলো। অমায়িক মধ্যবয়স্ক এই ডাক্তার কলকাতা শহরে স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে এর মধ্যেই বেশ নাম ছড়িয়েছেন। এর ঠিকানাটা সায়নিকাই জোগাড় করে দিয়েছিল। মৃদু হাসলেন ডক্টর বোস। কাগজপত্র দেখে আপনার শারীরিক সমস্যার কথা বুঝতে পারছি। এসব ক্ষেত্রে মেয়েরা সাধারণত স্বামীর সাথে আসে, আপনি এলেন না কেন? এর আগেও এই সমস্যা নিয়ে স্বামীর সাথে আমি 2-4 বার বিভিন্ন ক্লিনিকে এসেছি। উনি এসব জায়গায় আসতে ভীষণ অস্বস্তি বোধ করেন। উনি একটু পুরনোপন্থী, তাই আমি একাই এসেছি। দেখুন, সন্তান আসার ক্ষেত্রে আপনাদের দুজনের দায়িত্বই সমান। তাই শুধু আপনাকে পরীক্ষা করলেই তো হবে না, ওকে তো দরকার হবে। যাকগে, আপনার সমস্যাটা অ্যাকুইট কিছুই নয়, অল্প কিছুদিন চিকিৎসা করলেই নর্মাল হয়ে যাবে।
সমস্যাটি যে আপনার দিক থেকে এসেছে সেটা আপাতত আমার মনে হচ্ছে না। কিছু ওষুধ দিচ্ছি, শুরু করুন। নেক্সট কাউন্সেলিংয়ে আপনার স্বামীকে কিন্তু লাগবে। এর মধ্যে আমি আপনার কিছু টেস্ট করব, ডেট দিয়ে দিচ্ছি। উদ্বিগ্ন মুখে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আসে কুহেলি। অনিমেষকে কিভাবে বুঝিয়ে এখানে নিয়ে আসবে ভেবে কোনো কুল কিনারা করতে পারে না সে। এর কিছুদিন পরেই হঠাৎ একটা ঘটনা ঘটে যায়। এরপরই কুহেলি ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেয় সে কি করবে। অনিমেষের স্টাডি টেবিলটা অনেক দিন ধরেই ভীষণ অগোছালো পড়ে আছে। সেদিন কুহেলি অফিস যায়নি, শরীরটা বিশেষ ভালো ছিল না তার। দুপুরের দিকে অন্য সব কাজ ছাড়া হতে টেবিলটা গোছাতে শুরু করেছিল সে। আর তখনই ফাইলপত্রের স্তূপের আড়াল থেকে বেরিয়ে এলো সেই খামটা, যেটা অনিমেষের ব্যর্থতার কথা তুলে ধরল তার সামনে। কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে গিয়েছিল কুহেলি। খামের ভেতর রিপোর্টে 2 বছর আগের তারিখ। তার মানে অনিমেষ সব জানে, তবুও তার এই মানসিক যন্ত্রণাকে লাঘব করার জন্য একটুও চেষ্টা করেনি। এত মেল ইগোর! গোটা শরীরটায় ঘৃণায় শিউরে উঠেছিল তার। এতদিন ধরে সে একটা এমন মানুষের সাথে বিছানা ভাগ করে এসেছে যে শুধু দেহ নয়, মনেও ক্লিব। মাত্র কয়েক মুহূর্ত, তারপরেই মনের সব জড়তা ভেঙে ফেলে কুহেলি। না না, এভাবে হেরে গেলে তো চলবে না। এদের ব্যবহারের উচিত জবাব তাকে দিতেই হবে। ভেঙে পড়া মানে তো যুদ্ধক্ষেত্র থেকে পিঠ দেখিয়ে পালিয়ে যাওয়া। নিজের মোবাইলে রিপোর্টটার একটা ছবি তুলে নিয়ে সেটা আবার যথাস্থানে রেখে দেয় সে। সেই সপ্তাহেই ডক্টর বোসের অ্যাপয়েন্টমেন্ট নেয় কুহেলি। এবার সায়নিকার সাথে নয়, একাই যায় সে সেখানে। এরপর তো জীবনের নিয়মেই, জীবনের কণ্টকবহুল পথে একাই চলতে হবে তাকে। চেম্বারে ডক্টর বোস একাই ছিলেন। কুহেলি চেয়ার টেনে বসার পরে তিনি সপ্রশ্ন দৃষ্টিতে তার দিকে তাকালেন। কুহেলি তার মোবাইলের ফটো গ্যালারি ওপেন করে তার দিকে বাড়িয়ে দিল। মনোযোগ সহকারে সেটা দেখে তিনি তাকে ফেরত দিলেন। একটু কষ্টের হাসি হেসে বললেন, এটাই হয়। শিক্ষিত সমাজে আজও এক্ষেত্রে মেয়েরাই বলির পাঁঠা। তবে আসার কথা, তোমার শরীরের অবস্থা এখন অনেক ভালো। এবার কি করবে ঠিক করলে? আপনার সন্ধানে কোনো স্পাম ডোনার আছে? শেষ পর্যন্ত সাহস থাকবে তো? ওই শ্বশুরবাড়িতেই তো তোমাকে থাকতে হবে নাকি? আমি তো ওদের ওপরে নির্ভরশীল নই ডক্টর। এখনই কি আমি একলা নই? দরকার হলে একাই লড়ব। আপনি ব্যবস্থা করুন, আমি পারবো, নিশ্চয়ই পারবো। হাত বাড়িয়ে দেন ডক্টর বোস। মুখে তার উজ্জ্বল হাসি। বলে ওঠেন, জাস্ট কিপ আপ দি স্পিরিট মাই গার্ল, আই অ্যাম অলওয়েজ দেয়ার উইথ ইউ। 4 মাস পরের ঘটনা। অফিস থেকে ফিরে কুহেলি একটা খাম তার শাশুড়ির দিকে বাড়িয়ে দিল। খামটা মুখে খুলেই তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। যাক বাবা, এতদিনে আমার ছেলের বদনাম কাটলো। তুমি তো এতদিন যা নয় তাই বলতে ওকে। আরে বাবা, পুরুষ মানুষ পুরুষ মানুষই হয়, বিশ্বাস হলো তো এতদিনে। বিদ্রুপের হাসি হেসে নিজের ঘরের দিকে এগোয় কুহেলি। এরাই হলো কলিযুগের গান্ধারী। সব কিছু আঁচ করেও চোখে কালো কাপড় বেঁধে থাকতে ভালোবাসে। রাতে শোবার ঘরে এসে বোমা ফাটার মতো ফেটে পড়ে অনিমেষ। দাঁতে দাঁত পিষতে থাকে সে। নষ্ট মেয়ে মানুষ কোথাকার! অফিসে চাকরি করতে যাস না মজা লুটতে? লজ্জা করলো না তোর? কি করে এসেছিস সেটা তুই নিজেই ভালো মতো জানিস। ওই নোংরামির ফল এই বাড়িতে ঢুকে ঘুরে বেড়াবে ভেবেছিস? আমার প্রাণ থাকতে আমি তা হতে দেব না। চোয়াল শক্ত হয়ে আসে কুহেলির। অনিমেষের উদ্যত হাতরা ধরে উল্টো দিকে ঘুরিয়ে দেয় সে। আস্তে কথা বলো। হ্যাঁ, আমি কি করেছি আমি ভালোভাবেই জানি। ঠিক যেমন তুমি অনেক দিন আগে থেকেই জানো তুমি আমাকে ঠকাচ্ছ। আমার কাজের কৈফিয়ত আমি অন্তত তোমার মতো একজন অক্ষম পুরুষকে দেব না। সত্যি কথাটাও স্বীকার করতে যার এত ভয়, ভয় পেও না। আমার সন্তান মিথ্যেই ঘেরা
এই পরিবেশে পৃথিবীর আলো দেখবে না, তাকে আমি সত্যিকারের মানুষের জীবন দেব। কাল থেকে তোমার আর আমার পথ আলাদা হয়ে যাবে। ডিভোর্স পেপার ঠিক সময়ে তোমার কাছে পৌঁছে যাবে। হতভম্ব অনিমেষকে ঘরে রেখে বিছানা থেকে একটা চাদর তুলে নেয় কুহেলি। আজ রাতটা সে ড্রয়িং রুমেই কাটাবে। ভোরের আলো ফুটেছে। ট্রলি ব্যাগ টানতে টানতে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে এগিয়ে চলেছে এক সংকল্পে অটুট নারী। তাকে এখন থেকে প্রতিনিয়ত লড়াই করে বাঁচতে হবে, কিন্তু সে কিছুতেই হারবে না। সে তো মা। সন্তানের মাথায় বটবৃক্ষের ছায়া হতে হবে তাকে। গড়ে দিতে হবে তার সত্যিকারের মেরুদণ্ড। মায়েরা হারে না, মায়েদের হারতে নেই। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।